আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ, ক্ষোভে পরিপূর্ণ, সংকল্পবদ্ধ। আজ প্রত্যেক ভারতীয়র এটাই শপথ, আমাদের সন্ত্রাসবাদের অবসান ঘটাতেই হবে। বন্ধুরা, অপারেশন সিন্দুরের সময় আমাদের সেনানীরা যে শৌর্যের নিদর্শন রেখেছেন, এতে সমস্ত ভারতবাসীর মাথা গর্বে উঁচু হয়েছে। যে সুনির্দিষ্টতায় নিখুঁতভাবে আমাদের সেনা সীমান্তের ওপারে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে, তা সত্যি অসাধারণ। অপারেশন সিন্দুর গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে এক নতুন আস্থা ও উৎসাহ সঞ্চারিত করেছে। বন্ধুরা, অপারেশন সিন্দুর শুধুমাত্র এক সেনা অভিযান নয়, এটা ছিল আমাদের প্রতিজ্ঞা, সাহস এবং পরিবর্তিত ভারতের ছবি। আর এই ছবি গোটা দেশকে দেশভক্তির ভাবনায় জারিত করেছে, যেন তিন রঙে মুড়ে দিয়েছে। আপনারা হয়তো দেখেছেন, দেশের অনেক শহরে, গ্রামে, ছোট ছোট জনবসতিতে তিরঙ্গা যাত্রা সংঘটিত হয়েছে। হাজার হাজার মানুষ হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে দেশের সেনানীদের প্রতি শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপনের জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। অনেক শহরেতে অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক হওয়ার জন্য ব্যাপক সংখ্যায় তরুণরা একত্রিত হয়েছেন। আর আমরা দেখেছি, চণ্ডীগড়ের ভিডিও তো ব্যাপক মাত্রায় ভাইরাল হয়ে গেছে। সামাজিক মাধ্যমে কবিতা লেখা হচ্ছিল, শপথের গান গাওয়া হচ্ছিল, ছোট ছোট ছেলেমেয়েরা ছবি আঁকছিল। তাতে অনেক বার্তা ছড়ানো ছিল। আমি মাত্র 3 দিন আগেই বিকানির গিয়েছিলাম, সেখানে ছোটরা আমাকে এরকমই একটি ছবি উপহার দিয়েছিল। অপারেশন সিন্দুর দেশের মানুষকে এতটাই প্রভাবিত করেছে যে অনেক পরিবার একে জীবনের অঙ্গ করে তুলেছে। বিহারের কাটিহারে, উত্তরপ্রদেশের কুশীনগরে, এরকমই দেশের আরও অনেক শহরে সে সময়ে জন্মানো শিশুর নাম সিন্দুর রাখা হয়েছে। বন্ধুরা, আমাদের সেনা জওয়ানেরা সন্ত্রাসবাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছেন। এটা ছিল তাঁদের অদম্য সাহসের প্রমাণ। আর এতে যুক্ত হয়েছিল ভারতে তৈরি অস্ত্রশস্ত্র, সামরিক উপকরণ এবং প্রযুক্তির শক্তি। এতে আত্মনির্ভর ভারতের সংকল্প ছিল। আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের প্রযুক্তিবিদ, প্রত্যেকের ঘাম এই জয়ে যুক্ত ছিল। এ অভিযানের পর গোটা দেশ ভোকাল ফর লোকাল, স্থানীয় উৎপাদনের জন্য সরবতার বিষয় নিয়ে এক নতুন শক্তি খুঁজে পাচ্ছে। অনেক কথা রীতিমতো মন ছুঁয়ে যাওয়ার মতো। এক মা বাবা তো বলেই দিয়েছেন, এখন থেকে আমরা নিজেদের বাচ্চার জন্য শুধুমাত্র ভারতীয় খেলনাই কিনব। দেশভক্তির সূচনা শৈশবেই হবে। অনেক পরিবার তো এই শপথ নিয়ে ফেলেছেন, আমাদের পরবর্তী ছুটি কাটাবো নিজের দেশেরই কোনো সুন্দর জায়গাতে। অনেক তরুণ তরুণী তো ওয়েড ইন ইন্ডিয়া শপথ নিয়ে ফেলেছেন, তারা ভারতেই বিয়ে করবেন। কেউ তো এমনও বলেছেন, এখন থেকে যাই উপহার দেব সেটা কোনো ভারতীয় শিল্পীর তৈরি করা হবে। বন্ধুরা, এটাই হলো ভারতের সত্যিকারের সাধারণ মানুষের মনের সংযুক্তি, জন অংশীদারিত্ব। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আসুন এই সুযোগে আমরা এই প্রতিজ্ঞা করি, আমরা আমাদের জীবনে যেভাবে যেভাবে সম্ভব হোক দেশে তৈরি সামগ্রীকেই অগ্রাধিকার দেব। এটা ঠিক শুধুমাত্র স্বনির্ভরতার কথা নয়, এটা হলো দেশ গঠনে অংশীদারিত্বের ভাবনা। আমাদের একটি পদক্ষেপ ভারতের অগ্রগতিতে অনেক বড় অবদান রাখতে পারবে। বন্ধুরা, বাসে করে কোথাও যাতায়াত খুবই সাধারণ বিষয়, কিন্তু আমি আপনাদের এমন এক গ্রামের বিষয়ে বলতে চাইছি, যেখানে প্রথমবার একটি বাস পৌঁছল। সেদিনটার জন্য সেখানকার মানুষ অনেক বছর ধরে অপেক্ষা করেছিলেন। আর যখন গ্রামে প্রথমবার বাস পৌঁছল, তাও সেখানকার মানুষ ঢোল নাগাড়া বাজিয়ে একে স্বাগত জানালেন। বাসকে দেখে সেখানকার মানুষের খুশির কোনো ঠিক ঠিকানা ছিল না। গ্রামে পাকা সড়ক ছিল, সাধারণ মানুষের প্রয়োজন ছিল, কিন্তু এর আগে কখনো সেখানে বাস চলেনি। কেন না? এই গ্রামটা মাওবাদী হিংসার প্রভাবে জর্জরিত ছিল। এই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায়। গ্রামটির নাম কাটেঝাড়ি। কাটেঝাড়িতে আসা এই পরিবর্তন আশেপাশের এলাকাগুলিতেও বেশ অনুভব করা যাচ্ছে। এখানকার পরিবেশ খুব দ্রুত স্বাভাবিক হচ্ছে। মাওবাদীদের বিরুদ্ধে সমবেত লড়াইয়ের ফলে এখন এরকম অনেক জায়গাতেই বুনিয়াদী সুবিধা পৌঁছে যাচ্ছে। গ্রামের মানুষ বলছেন, বাস আসার ফলে তাদের জীবনযাপন এখন অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, মন কি বাতে আমি ছত্তিশগড়ে অনুষ্ঠিত বস্তার অলিম্পিক এবং মাওবাদ প্রভাবিত অঞ্চলে
সায়েন্স ল্যাব নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এখানকার শিশুদের মধ্যে বিজ্ঞান নিয়ে দারুণ ঝোঁক আছে। ওরা খেলাধুলাতে অসাধারণ ফল করছে। এমন কর্মকাণ্ডেই বোঝা যায় এরকম জায়গার মানুষ কতটা সাহসী হয়ে থাকেন। এরা সমস্ত সমস্যা সংকুলতার মধ্যেও নিজেদের জীবন উন্নত করার পথ বেছে নিয়েছেন। আমি এটা জেনেও খুশি হয়েছি যে দশম ও দ্বাদশের পরীক্ষাতেও দান্তেওয়াড়া জেলার ফলাফল খুবই দারুণ। প্রায় ৯৫% ফলাফল নিয়ে এই জেলা দশমের পরীক্ষাতে শীর্ষস্থান দখল করেছে। একইভাবে দ্বাদশের পরীক্ষাতেও এই জেলা গোটা ছত্তিশগড়ে ষষ্ঠ স্থান দখল করেছে। ভাবুন যে দান্তেওয়াড়া একসময় চরম মাওবাদী সমস্যাতে জর্জরিত ছিল, সেখানে আজ শিক্ষার বিজয় পতাকা উঠছে। এরকম পরিবর্তন আমাদের সবাইকে গর্বে পরিপূর্ণ করে তোলে। আমার প্রিয় দেশবাসী, আমি এখন লায়ন বা সিংহদের নিয়ে একটা খুব ভালো খবর আপনাদের দিতে চাই। বিগত মাত্র ৫ বছরেই গুজরাটের গির অরণ্যে সিংহদের সংখ্যা বেড়ে ৬৭৪ থেকে ৮৯১ হয়ে গেছে। 674 থেকে 891। সিংহশুমারিতে উঠে আসা সিংহদের এই সংখ্যাটা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানতে চাইছেন আসলে এই প্রাণী শুমারি কিভাবে হয়ে থাকে। এই কাজটা খুবই সমস্যা সংকুলতায় পরিপূর্ণ। এটা জেনে অবাক হয়ে যাবেন, এই সিংহ শুমারি ১১টি জেলায় ৩৫,০০০ বর্গ কিলোমিটার জুড়ে করা হয়েছিল। সিংহ গণনার জন্য বিভিন্ন দল রাউন্ড দ্য ক্লক মানে ২৪ ঘণ্টায় এই এলাকাগুলিতে নজরদারি চালিয়েছে। এই গোটা অভিযান যাচাই এবং পুনর্যাচাই দুটোই হয়েছে। এর ফলে খুবই নিখুঁতভাবে সিংহদের গণনার কাজ সম্পূর্ণ হয়েছে। বন্ধুরা, এশিয়াটিক লায়ন বা এশিয়ার সিংহদের সংখ্যা বেড়ে যাওয়া এটাই দেখাচ্ছে সমাজে যখন মালিকানা বা নিজত্বের ভাবনা শক্তিশালী হয় তাতে কি দারুণ ফলাফল পাওয়া যায়। কয়েক দশক আগে গির অরণ্যে অবস্থা খুবই সমস্যা সংকুল ছিল, কিন্তু সেখানকার মানুষ সমবেতভাবে অবস্থা পরিবর্তনের শপথ নিলেন। সেখানে সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে শ্রেষ্ঠ বিশ্বজনীন পন্থা পদ্ধতি গ্রহণ করা হলো। এর মধ্যে গুজরাট প্রথম রাজ্য ছিল যেখানে বন আধিকারিক পদে মহিলাদের ব্যাপক সংখ্যায় নিয়োগ করা হয়েছিল। আমরা আজ যে সুফল দেখতে পাচ্ছি তাতে এই সমস্ত কিছুই অবদান রেখেছে। বন্যপ্রাণী সুরক্ষার জন্য আমাদের সর্বদা সচেতন ও সতর্ক থাকতে হবে। আমার প্রিয় দেশবাসী, ২-৩ দিন আগেই আমি রাইজিং নর্থ ইস্ট ইনভেস্ট সামিটে গিয়েছিলাম। এর আগে আমরা উত্তর পূর্বের সক্ষমতার প্রতি সমর্পিত অষ্টলক্ষ্মী মহোৎসব উদযাপন করেছিলাম। উত্তর পূর্বের ব্যাপার স্যাপারই অন্যরকম। সেখানকার সক্ষমতা, সেখানকার প্রতিভা সত্যি অসাধারণ। আমি ক্রাফটেড ফাইবারের একটি আকর্ষণীয় আখ্যানের খোঁজ পেয়েছি। ক্রাফটেড ফাইবার শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়, সিকিমের চিরাচরিত ঐতিহ্য, বয়ন শিল্পকলা এবং আজকের ফ্যাশন ভাবনা, এই তিনের সুবিন্যস্ত মেলবন্ধন। এর শুরুটা করেছিলেন ডাক্তার চেওয়াং নরবু ভুটিয়া, পেশায় একজন প্রাণী চিকিৎসক আর মনের দিক থেকে সিকিমের নিজস্ব সংস্কৃতির প্রকৃত শুভেচ্ছাদূত। তিনি ভাবলেন, কেনই বা এখানকার বয়ন শিল্পকে এক নতুন মাত্রা দেওয়া হবে না। আর এই ভাবনা থেকে ক্রাফটেড ফাইবার বা কারুকাজ করা তন্তুর জন্ম হয়। তিনি ঐতিহ্যবাহী বয়নকে আধুনিক ফ্যাশনের সঙ্গে একত্রিত করেন এবং একে একটি সামাজিক উদ্যোগে পরিণত করেন। এখন এখানে শুধু কাপড় তৈরি হয় না, এখানে জীবন বোনা হয়। স্থানীয় মানুষকে দক্ষতার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলা হয়। গ্রামের তাঁতি, গবাদি পশুপালক এবং স্বনির্ভর গোষ্ঠীকে সংযুক্ত করে ডাক্তার ভুটিয়া কর্মসংস্থানের নতুন পথ তৈরি করেছেন। আজ স্থানীয় মহিলা এবং কারিগররা তাদের দক্ষতা কাজে লাগিয়ে ভালো উপার্জন করছেন। শাল, স্টোল, গ্লাভস, মোজা সমস্ত কারুকাজ করা তন্তু দিয়ে তৈরি করা হয় স্থানীয় তাঁত থেকে। এতে ব্যবহৃত পশম আসে সিকিমের খরগোশ ও ভেড়া থেকে। রঙগুলিও সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো রাসায়নিক নেই, কেবল প্রকৃতির রং। ডাক্তার ভুটিয়া সিকিমের ঐতিহ্যবাহী বয়ন ও সংস্কৃতিকে একটি নতুন পরিচিতি এনে দিয়েছেন। ডাক্তার ভুটিয়ার কাজ আমাদের শেখায় যে আবেগের সঙ্গে ঐতিহ্য মিলিত হলে বিশ্বকে কতটা মোহমুগ্ধ করতে পারে। আমার প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের বলতে চাই একজন অসাধারণ ব্যক্তির কথা, যিনি একজন শিল্পী এবং জীবন্ত অনুপ্রেরণা। নাম জীবন যোশী, বয়স ৬৫ বছর। এখন ভাবুন, যার নামই জীবন,
তিনি কতটা প্রাণবন্ত হবেন। জীবনজি উত্তরাখণ্ডের হলদওয়ানিতে থাকেন। শৈশবে পোলিও তার পায়ের শক্তি কেড়ে নিলেও পোলিও তার সাহস কেড়ে নিতে পারেনি। তার হাঁটার গতি কমে গেলেও কল্পনার প্রতিটি উড়ানে তার মন উঠতে থাকে। এই উড়ান ধারাতেই জীবনজি এক অনন্য শিল্পের জন্ম দেন, যার নাম বগেট। এতে তিনি পাইন গাছের ঝরে পড়া শুকনো ছাল থেকে সুন্দর শিল্পকর্ম তৈরি করেন। সেই ছাল যাকে মানুষ সাধারণত অকেজো বলে মনে করেন, তাই জীবনজির হাতে আসার সঙ্গে সঙ্গে ঐতিহ্যে পরিণত হল। তার প্রতিটি সৃষ্টিতেই রয়েছে উত্তরাখণ্ডের মাটির সুবাস। কখনো পাহাড়ের লোকসঙ্গীতের যন্ত্র, আবার কখনো মনে হয় পাহাড়ের প্রাণ যেন মিশে আছে সেই কাঠে। জীবনের কাজ শুধু একটি শিল্প নয়, এটি একটি আধ্যাত্মিক অনুশীলন। এই শিল্পীর জন্য তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন। জীবন যোশীর মতো শিল্পীরা আমাদের মনে করিয়ে দেন যে পরিস্থিতি যাই হোক না কেন, যদি অভিপ্রায় দৃঢ় হয় তাহলে কোনো কিছু অসম্ভব নয়। তার নাম জীবন, এবং তিনি সত্যিই দেখিয়েছেন জীবন মানে কি। আমার প্রিয় দেশবাসী, আজ অনেক নারী আছেন যারা মাঠের পাশাপাশি এখন আকাশের উচ্চতায় কাজ করছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখন গ্রামের মহিলারা ড্রোন দিদি হয়ে ড্রোন ওড়াচ্ছেন এবং চাষে নতুন বিপ্লব আনছেন। বন্ধুরা, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় কিছুকাল আগে পর্যন্ত যাদের অন্যের উপর নির্ভর করতে হতো, সেই মহিলারা আজ ড্রোন দিয়ে 50 একর জমিতে ওষুধ ছড়ানোর কাজ করছেন। সকালে 3 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা করলেই কাজ শেষ। সূর্যের তাপে পুড়ে যাওয়া নেই, বিষাক্ত রাসায়নিকের বিপদ নেই। বন্ধুরা, গ্রামবাসীরাও এই পরিবর্তনকে মন থেকে মেনে নিয়েছেন। এখন এই নারীরা ড্রোন অপারেটর হিসেবে নয়, আকাশের যোদ্ধা হিসেবে পরিচিত। এই মহিলারা আমাকে বলেছেন, প্রযুক্তি এবং প্রতিজ্ঞা একজোট হলেই পরিবর্তন আসে। আমার প্রিয় দেশবাসী, এখন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে 1 মাসেরও কম সময় বাকি আছে। এই অবকাশ মনে করিয়ে দেয়, আপনি যদি এখনও যোগ থেকে দূরে আছেন তাহলে যোগ চর্চার সঙ্গে যুক্ত হয়ে যান। যোগব্যায়াম আপনার জীবনযাপনের ধরন পরিবর্তন করবে। বন্ধুরা, 21শে জুন 2015 তারিখে যোগ দিবস উদযাপন শুরু হওয়ার পর থেকে এর আকর্ষণ ক্রমাগত বেড়েই চলেছে। এবারও যোগ দিবস নিয়ে সারা বিশ্বে মানুষের উৎসাহ উদ্দীপনা দৃশ্যমান। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রস্তুতি বিনিময় করছে। বিগত বছরগুলোর ছবি আমাদের খুব অনুপ্রাণিত করেছে। আমরা দেখেছি যে বিভিন্ন দেশে বিগত কয়েক বছরের সাধারণ মানুষ যোগ চেন বা যোগ শৃঙ্খল, যোগ রিং বা যোগ বলয় তৈরি করেছেন। এমন অনেক ছবি আছে যেখানে 4 প্রজন্ম একসঙ্গে যোগাসন করছেন। অনেকেই যোগ ব্যায়ামের জন্য তাদের শহরের আইকনিক জায়গাগুলো বেছে নিয়েছেন। আপনারাও এবার কোনো আকর্ষণীয় পন্থায় যোগ দিবস উদযাপনের ব্যাপারে ভাবতে পারেন। বন্ধুরা, অন্ধ্রপ্রদেশ সরকার যোগ অন্ধ্র অভিযান ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে গোটা রাজ্যে যোগ সংস্কৃতির বিকাশ ঘটানো। এই অভিযানের আওতায় যোগ চর্চা করেন এমন 10 লক্ষ মানুষের এক সেতু তৈরি করা হচ্ছে। আমার এই বছর বিশাখাপত্তনমে যোগ দিবসে কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ হবে। আমার এটা জেনে খুশি লাগছে যে এবারও আমাদের যুব বন্ধুরা দেশের ঐতিহ্যের সঙ্গে জুড়ে থাকা আইকনিক জায়গায় যোগাভ্যাস করবেন। অনেক যুব বন্ধু আবার রেকর্ড গড়তে যোগ চেন বা যোগ শৃঙ্খলের অংশীদার হতে চলেছেন। আমাদের কর্পোরেটরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। কিছু প্রতিষ্ঠান অফিসে যোগ অনুশীলনের জন্য আলাদা জায়গা নির্ধারণ করেছে। কিছু স্টার্টআপ তাদের কাজের জায়গায় অফিস যোগা আওয়ার্স ঠিক করেছে। এমন লোকও আছেন যারা গ্রামে গিয়ে যোগব্যায়াম শেখানোর প্রস্তুতি নিচ্ছেন। স্বাস্থ্য ফিটনেস নিয়ে মানুষের এই সচেতনতা আমাকে খুবই আনন্দ দেয়। বন্ধুরা, যোগ দিবসের পাশাপাশি আয়ুর্বেদের ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে যা শুনে আপনাদের খুব আনন্দ হবে। গতকালকেই অর্থাৎ 24শে মে তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডিরেক্টর জেনারেল এবং আমার বন্ধু তুলসী ভাইয়ের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ হেলথ ইন্টারভেনশনস এর অধীনে একটি নির্দিষ্ট ট্র্যাডিশনাল মেডিসিন মডিউলের উপর কাজ শুরু হয়ে গেছে। এই উদ্যোগের মাধ্যমে আয়ুষকে আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্বের বৃহত্তর মানুষের কাছে পৌঁছানোর সহায়তা হবে। বন্ধুরা, আপনারা তো স্কুলে ব্ল্যাকবোর্ড দেখেছেনই, কিন্তু এখন কিছু কিছু স্কুলে সুগার বোর্ড বসানো হচ্ছে। ব্ল্যাকবোর্ড নয়, সুগার বোর্ড,
সিবিএসই এই অভিনব উদ্যোগের লক্ষ্য হল শিশুদেরকে চিনি গ্রহণের বিষয়ে সচেতন করে তোলা। কতটা চিনি খাওয়া উচিত আর বাস্তবে কতটা খাওয়া হচ্ছে এটা জেনে শিশুরা নিজেরাই স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে শুরু করেছে। এটি একটি অভিনব প্রয়াস এবং এর প্রভাবও খুব ইতিবাচক হবে। শৈশব থেকে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যেস গড়ে তুলতে এটি যথেষ্ট সাহায্যকারী হতে পারে। অনেক অভিভাবকই এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং আমার মতে অফিস ক্যান্টিন এবং অন্যান্য প্রতিষ্ঠানও এরকম উদ্যোগ নেওয়া উচিত। আসলে শেষ পর্যন্ত এটা তো ঠিক যে শরীর ঠিক থাকলেই সব কিছু ঠিক থাকে। ফিট ইন্ডিয়াই শক্তিশালী ভারতের ভিত্তি। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছ ভারতের কথা উঠবে আর মন কি বাতের শ্রোতারা পিছিয়ে থাকবেন, সেটা কি করে হয়? আমার পুরো বিশ্বাস আছে যে আপনারা প্রত্যেকে নিজেদের স্তরে এই অভিযানকে শক্তিশালী করে চলেছেন। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি উদাহরণের কথা বলতে চাই যেখানে পরিচ্ছন্নতার সংকল্প পর্বত সমান চ্যালেঞ্জকেও হার মানিয়ে দিয়েছে। ভাবুন তো, কেউ যদি তুষারাবৃত পাহাড়ে উঠছেন, যেখানে শ্বাস নেওয়া কঠিন, প্রতিটি পদক্ষেপে জীবন বিপন্ন, তারপরেও সেই মানুষটি সেখানে সাফাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। ঠিক এমনটাই করেছেন আমাদের আইটিবিপি টিমের সদস্যরা। এই দলটি মাউন্ট মাকালুর মতো বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ জয় করার উদ্দেশ্যে গিয়েছিল। কিন্তু বন্ধুগণ, তাঁরা শুধু পর্বতারোহণ করেননি, তাঁরা তাদের এই লক্ষ্যের সঙ্গেও আরও এক নতুন অভিযানকে যুক্ত করেছিলেন, স্বচ্ছতার অভিযান। পর্বত শৃঙ্গের কাছে পড়ে থাকা আবর্জনা সরানোর দায়িত্ব তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। আপনারা ভাবুন, 150 কেজিরও বেশি নন বায়োডিগ্রেডেবল অর্থাৎ অপচনশীল বর্জ্য এই দলের সদস্যরা সঙ্গে করে নিচে নামিয়েছেন। এতটা উচ্চতায় সাফাইয়ের কাজ করা কোনো সহজ কাজ নয়, কিন্তু এর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায় যে যেখানে সংকল্প থাকে সেখানে পথ আপনা আপনি তৈরি হয়ে যায়। বন্ধুরা, এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাগজের অপচয় এবং পুনর্ব্যবহার। আমাদের বাড়িঘরে এবং দপ্তরে প্রতিদিন অনেক পরিমাণে কাগজের অপচয় হয়। হয়তো আমরা এটিকে সাধারণ বিষয় বলে ধরে নিই, কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে আমাদের দেশের ল্যান্ডফিল বর্জ্যের প্রায় 1/4 কাগজ সংক্রান্ত। আজ প্রত্যেককেই এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। আমার এটা জেনে ভালো লেগেছে যে ভারতের অনেক স্টার্ট আপ এই ক্ষেত্রে দারুণ কাজ করেছে। বিশাখাপত্তনম, গুরুগ্রামের মতো অনেক শহরে বহু স্টার্ট আপ কাগজ পুনর্ব্যবহারের অভিনব পদ্ধতি গ্রহণ করেছে। কেউ রিসাইকেল করা কাগজ নিয়ে প্যাকেজিং বোর্ড তৈরি করছে, কেউ আবার ডিজিটাল পদ্ধতিতে সংবাদপত্র পুনর্ব্যবহারকে সহজ করে তুলেছে। মহারাষ্ট্রের জালনা শহরের মতো কিছু শহরে কিছু স্টার্ট আপ শতভাগে পুনর্ব্যবহৃত উপাদান নিয়ে প্যাকেজিং রোল এবং পেপার কোর তৈরি করেছে। আপনারা এটা জেনে অনুপ্রাণিত হবেন যে 1 টন কাগজে পুনর্ব্যবহার করলে 17টি গাছ কাটার হাত থেকে রক্ষা পায় এবং হাজার হাজার লিটার জল সঞ্চয় হয়। এখন ভাবুন তো, যেখানে পর্বত আরোহীরা এত কঠিন পরিস্থিতিও আবর্জনা ফিরিয়ে আনতে পারেন, সেখানে আমাদেরও উচিত ঘর বা দপ্তরে কাগজ আলাদা করে রেখে এর পুনর্ব্যবহারে নিজেদের অবদান রাখা। যখন দেশের প্রতিটি নাগরিক ভাববেন যে দেশের জন্য আমি ভালো কী করতে পারি, তখনই একসঙ্গে আমরা এক বড় পরিবর্তন আনতে পারব। বন্ধুগণ, গত কিছুদিন খেলো ইন্ডিয়া গেমসকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। খেলো ইন্ডিয়ার সময় বিহারের 5টি শহর এই প্রতিযোগিতার আয়োজক ছিল। সেখানে বিভিন্ন ক্যাটাগরির ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সারা ভারত থেকে সেখানে 5,000-এরও বেশি অ্যাথলিট উপস্থিত হয়েছিলেন। এই অ্যাথলিটরা বিহারে খেলার প্রতি আগ্রহ, বিহারের মানুষদের কাছ থেকে পাওয়া আন্তরিকতা, এই সব কিছুর ভীষণ প্রশংসা করেছেন। বন্ধুগণ, বিহারের মাটির একটা আলাদা মাহাত্ম্য আছে। এই আয়োজনে এখানে অনেক অনন্য জিনিস হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের এটি ছিল প্রথম আয়োজন, যা অলিম্পিক চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে সম্প্রচারিত হয়েছে। বিশ্বজুড়ে মানুষ আমাদের তরুণ খেলোয়াড়দের প্রতিভা দেখেছেন এবং এর প্রশংসা করেছেন। আমি সব পদক জয়ীদের অভিনন্দন জানাই, বিশেষ করে শীর্ষ 3 বিজয়ী মহারাষ্ট্র, হরিয়ানা ও রাজস্থানকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, এবারে খেলো ইন্ডিয়াতে মোট 26টি রেকর্ড তৈরি হয়েছে। ওয়েট লিফটিং প্রতিযোগিতায় মহারাষ্ট্রের অস্মিতা ধোনে, উড়িষ্যার হর্ষবর্ধন সাহু এবং উত্তরপ্রদেশের তুষার চৌধুরীর অসাধারণ পারফরমেন্স সবার মন জয় করে নিয়েছে। একই সঙ্গে মহারাষ্ট্রের সাইরাজ পারদেশি তো 3টে রেকর্ড একসাথে করে ফেলেছেন। অ্যাথলেটিক্সে উত্তরপ্রদেশের কাদির খান
ও শেখ জিশান এবং রাজস্থানের হংসরাজ দারুণ পারফর্ম করেছেন। এবার বিহারও ৩৬টি মেডেল নিজের নামে করেছে। বন্ধুরা, যে খেলে সেই বিকশিত হয়। তরুণ ক্রীড়া প্রতিভার জন্য টুর্নামেন্টের আলাদা গুরুত্ব রয়েছে। এই ধরনের আয়োজন ভারতের ক্রীড়া ক্ষেত্রের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। আমার প্রিয় দেশবাসী, ২০শে মে পালিত হয়েছে ওয়ার্ল্ড বি ডে, অর্থাৎ এমন একটি দিন যা আমাদের মনে করিয়ে দেয় যে মধু শুধুমাত্র মিষ্টতা নয়, বরং স্বাস্থ্য, স্বরোজগার ও আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণও বটে। গত ১১ বছরে ভারতে মৌচাষে এক প্রকার সুইট রেভলিউশন হয়েছে। আজ থেকে ১০-১১ বছর আগে ভারতে বছরে মধু উৎপাদন ছিল প্রায় ৭০-৭৫ হাজার মেট্রিক টন। আজ তা বেড়ে গিয়ে প্রায় ১.৫ লাখ মেট্রিক টনের কাছাকাছি হয়ে গিয়েছে, অর্থাৎ মধু উৎপাদনে প্রায় ৭% বৃদ্ধি হয়েছে। আমরা এখন মধু উৎপাদন ও রফতানিতে বিশ্বের অগ্রণী দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছি। বন্ধুগণ, এই ইতিবাচক পরিবর্তনের পেছনে জাতীয় মৌচাষ এবং মধু মিশনের বিশেষ ভূমিকা রয়েছে। এই প্রকল্পের অধীনে মৌচাষে যুক্ত হাজার হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সরঞ্জাম দেওয়া হয়েছে এবং বাজার পর্যন্ত তাদের সরাসরি সংযোগও তৈরি করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই পরিবর্তন শুধু পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, গ্রামীণ বাস্তব ক্ষেত্রে এর প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে। ছত্তিশগড়ের কোরিয়া জেলায় একটি উদাহরণ উল্লেখযোগ্য। সেখানকার জনজাতি কৃষকেরা সোনহানি নামে এক বিশুদ্ধ জৈবিক মধুর ব্র্যান্ড তৈরি করেছেন। আজ সেই মধু GEM সহ বিভিন্ন অনলাইন পোর্টালে বিক্রি হচ্ছে, অর্থাৎ গ্রামের পরিশ্রম এখন বৈশ্বিক হয়ে উঠেছে। এরকমই এখন উত্তরপ্রদেশ, গুজরাট, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশে হাজার হাজার নারী ও যুবক মধু উদ্যোক্তা হয়ে উঠেছেন। বন্ধুরা, এখন আর শুধুমাত্র মধু উৎপাদনের পরিমাণই নয়, মধুর বিশুদ্ধতার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু স্টার্টআপ এখন AI এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মধুর গুণগত মান যাচাই করছে। আপনি এরপর যখন মধু কিনবেন, তখন এরকম মধু উদ্যোক্তাদের তৈরি মধু একবার অবশ্যই যাচাই করে দেখবেন। চেষ্টা করুন স্থানীয় কোনো কৃষক বা মহিলা উদ্যোক্তার কাছ থেকে মধু কেনার, কারণ সেই প্রতিটি ফোঁটায় শুধু স্বাদই নয়, মিশে থাকে ভারতের পরিশ্রম ও আশার গল্প। মধুর এই মাধুর্য আত্মনির্ভর ভারতের স্বাদ। বন্ধুগণ, যখন আমরা মধুর সাথে যুক্ত দেশের উদ্যোগের কথা বলছি, তখন আমি আপনাদের আরেকটি উদ্যোগ সম্পর্কে জানাতে চাই। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৌমাছির সুরক্ষা শুধুমাত্র পরিবেশের জন্যই নয়, আমাদের কৃষির জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায়িত্ব। এখানে একটি উদাহরণ হলো পুনে শহরের, যেখানে একটি হাউজিং সোসাইটিতে মৌমাছিদের একটি ছাতা সরিয়ে ফেলা হয়, সম্ভবত নিরাপত্তার কারণে বা ভয়ের জন্য। কিন্তু এই ঘটনাটি একজনের মনে চিন্তার জন্ম দেয়। অমিত নামের এক তরুণ সিদ্ধান্ত নেন মৌমাছিদের সরিয়ে নেওয়া নয়, তাদের রক্ষা করা উচিত। তিনি নিজে শিখলেন, মৌমাছিদের বিষয়ে খোঁজ নিলেন এবং অন্যদেরও যুক্ত করে শুরু করলেন। ধীরে ধীরে তিনি একটি দল গঠন করলেন, যার নাম রাখলেন বি ফ্রেন্ডস, অর্থাৎ মৌমাছি মিত্র। এখন এই মৌমাছি মিত্ররা মৌমাছিদের ছাতাগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে স্থানান্তর করেন, যাতে লোকজনের কোনো ক্ষতি না হয় এবং মৌমাছিরাও বেঁচে থাকতে পারে। অমিতজির এই প্রচেষ্টার ফলাফলও খুবই প্রশংসনীয় হয়েছে। মৌমাছিদের কলোনি রক্ষা পাচ্ছে, মধু উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে মানুষের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগ আমাদেরকে শেখায় যে যখন আমরা প্রকৃতির সঙ্গে মিলেমিশে কাজ করি, তখন লাভ সবারই হয়। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের এই পর্বে এবার এইটুকুই। আপনারা এইভাবেই দেশের মানুষের সাফল্য ও সমাজের জন্য তাদের প্রচেষ্টাগুলো আমাকে পাঠাতে থাকুন। মন কি বাতের পরবর্তী পর্বে আবার দেখা হবে। কয়েকটি নতুন বিষয় এবং দেশবাসীর নতুন অর্জন নিয়ে আলোচনা করব। আমি আপনাদের বার্তার অপেক্ষায় থাকব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।